করি। আচ্ছা, সেটা হচ্ছে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। তো এই জিনিসটা কি, রেডিও অ্যাক্টিভিটি, এটাকে আসলে অনেকগুলো নামেই ডাকা হয়, নিউক্লিয়ার টিকে বা রেডিও অ্যাক্টিভিটি বা রেডিওঅ্যাক্টিভ টিকে বিভিন্ন নামে ডাকা হয়। তো বাংলাতে যাকে বলে তেজস্ক্রিয়তা। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক ধরনের প্রসেস, যে প্রসেসে মানে একটা অ্যাটমিক আনস্টেবল অ্যাটমের নিউক্লিয়াসটা ভেঙে যায়, ভেঙে গিয়ে সে এনার্জি লস করে, এনার্জি লস করে এবং ওই এনার্জি লসের সময় সে আয়নাইজিং রেডিয়েশন গুলো ইমিট করে। তো এই জিনিসটা কিভাবে হয়, যদি তার একটা ব্যাখ্যা আমি বলি, তোমরা আমাকে একটু কেউ বলো তো যে কুলম্বস ল এর যে লিমিটেশন পড়ছিলা, ওই লিমিটেশন গুলোর মধ্যে একটা লিমিটেশন আমাকে বলো তো, কুলম্বস ল এর লিমিটেশন কি ছিল, মানে যে লিমিটেশনটা আমি তোমাদেরকে বলছিলাম। কেউ একজন, এনিওয়ান? কুলম্বস ল এর লিমিটেশন গুলা কি কি, বা একটা লিমিটেশন বলো। ফারদিন খান, তৌহিদ, জি স্যার। কুলম্বস ল এর লিমিটেশনটা মনে আছে? না স্যার। এরকম একটা লিমিটেশন ছিল না যে কুলম্বস ল cannot explain the stability of a nucleus, একটা নিউক্লিয়াসের স্ট্যাবিলিটিকে ব্যাখ্যা করতে পারে না। কুলম্বস ল অনুযায়ী আমরা আসলে যে জিনিসটা পড়ছিলাম সেটা হচ্ছে এরকম, কুলম্বস ল এর কনসেপ্ট, সেখান থেকে আমরা জানি যে সেম চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর অপোজিট চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এই জিনিসটা আমরা জানি চার্জ সম্পর্কে। কিন্তু একটা নিউক্লিয়াসের ভেতরে অনেকগুলা প্রোটন একসাথে থাকে, তারপরেও অনেকগুলো প্রোটন যদি একসাথে থাকে তাহলে কি হওয়ার কথা, না একটা আরেকটাকে বিকর্ষণ করার কথা। কিন্তু ব্যাপারটা হয় না, বিকর্ষণ হয় না, নিউক্লিয়াস স্টেবল অবস্থায় থাকে। তাহলে এটা কেন হয়, বা বিকর্ষণ হইলেও নিউক্লিয়াসটা ভেঙে যায় না কেন? তো আমি বলছিলাম যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স নামে একটা ফোর্স আছে যেটা নিউক্লিয়াসের ভেতরে কাজ করে। সেই বলটা নিউক্লিয়াসের মধ্যে যে বিকর্ষণ বল তৈরি হয় সেই বিকর্ষণ বলকে কাউন্টার ব্যালেন্স করে ফেলে, যার কারণে একটা নিউক্লিয়াস স্টেবল অবস্থায় থাকে। তো এখন চিন্তা করো, যদি এমন হয় যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের চাইতে বেশি বিকর্ষণ বল তৈরি হয়ে গেল, তখন আসলে কি হবে? তখন কি ওই নিউক্লিয়াসটা স্টেবল অবস্থায় থাকতে পারবে? না স্যার, এটা স্যার হবে তখন কিন্তু আর পারবে না। তো ব্যাপারটা আসলে সেই রকমই হয়, যদি এরকম হয় যে কোনো একটা অ্যাটম যার নিউক্লিয়াসে, যার অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে 80 বা তার চাইতে বেশি, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে সেগুলোর মধ্যে কি থাকে, সেগুলো নিউক্লিয়াসে 80 বা তার চেয়ে অনেক বেশি যেসব অ্যাটমিক নাম্বারের নিউক্লিয়াস আছে, সেগুলোর মধ্যে তত সংখ্যক নিউক্লিয়ার নাম্বারের সমান সংখ্যক প্রোটন থাকে। তো এইসবের ক্ষেত্রে যেটা হয় যে ওই নিউক্লিয়াসটা আর স্টেবল অবস্থায় থাকতে পারে না, সেটা হচ্ছে ভেঙে যায়। ঠিক আছে, রিপালসিভ ফোর্স এত বেশি হয় যে সেগুলো হচ্ছে ভেঙে যায়, ভেঙে গিয়ে তারা হচ্ছে এনার্জি লস করে এবং এনার্জি লসের উপায় হিসেবে তারা হচ্ছে আয়নাইজিং রেডিয়েশন ইমিট করে। এই যে একটা নিউক্লিয়াস যে ভেঙে যাচ্ছে, এই নিউক্লিয়াস ভেঙে যাওয়ার এই ঘটনাগুলাকেই বলা হয় রেডিও অ্যাক্টিভিটি বা রেডিও অ্যাক্টিভ ডিকে। ঠিক আছে, এবং এই এই প্রসেসে কোন একটা ম্যাটেরিয়াল সে হচ্ছে আহ, তিন ধরনের পার্টিকেল নর্মালি ইমিট করে। এটা হচ্ছে আলফা পার্টিকেল, গামা পার্টিকেল, বিটা পার্টিকেল। অনেক সময় অনেকগুলা কনভার্সন ইলেকট্রনও হচ্ছে ইমিট করে। ঠিক আছে, এই টাইপের ইমিশন গুলো তারা করে। তো নর্মালি আলফা, বিটা, গামা এই তিন ধরনের পার্টিকেল সবাই মানে সব ম্যাটেরিয়াল থেকে ইমিশন হয়। এই প্রসেসটাকেই বলা হয় রেডিও অ্যাক্টিভিটি বা রেডিও অ্যাক্টিভিটিকে বা তেজস্ক্রিয়তা। এই প্রসেস দুই ধরনের হতে পারে, একটা ন্যাচারালি হইতে পারে,
আবার আর্টিফিশিয়ালি হচ্ছে রেডিওঅ্যাক্টিভিটি ঘটানো যায়। সো রেডিওঅ্যাক্টিভিটি হচ্ছে দুই ধরনের, ন্যাচারাল আর আর্টিফিশিয়াল। এবং রেডিওঅ্যাক্টিভিটি নিয়ে কাজ করছেন শুরুতে বিজ্ঞানী বেকেরেল। তো এই জন্য ওনার সমানার্থে এটা একটা ইউনিটের নাম হচ্ছে বেকেরেল। আর রেডিওঅ্যাক্টিভিটি নিয়ে অনেক বেশি কাজ করছেন বিজ্ঞানী মাদাম কুরি। ওনার সাথে ওনার হাজবেন্ড কাজ করতে, পিয়েরে কুরি, একসময় ওনার মেয়ে কাজ করতে। তো মাদাম কুরি হচ্ছে রেডিওঅ্যাক্টিভিটি নিয়ে অনেক বেশি কাজ করেন, এবং উনি যখন রেডিওঅ্যাক্টিভিটি নিয়ে কাজ করেন তখন ওনারা জানতেন না যে রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর। তো দেখা যাক মানে এরকম অনেক সময় হইতো যে ওনারা হয়তো অনেক ম্যাটেরিয়াল আমাদের পকেটের মধ্যে রেখে দিতেন, ঠিক আছে, পকেটের মধ্যে একটা রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল রেখে দিতেন। তো এইসবের কারণে উনি শেষ বয়সে আসলে মারা যান রেডিওঅ্যাক্টিভ দিকের যে ইয়ের কারণে, রিয়াকশনের কারণে উনি আসলে মারা যান, সাইড ইফেক্টের কারণে উনি আসলে মারা যান শেষ বয়সে। তো ওনার সম্মানার্থে রেডিওঅ্যাক্টিভিটি আরেকটা ইউনিট হচ্ছে কুড়ি। এই বিজ্ঞানী কুরি, মাদাম কুরি, উনি হচ্ছেন একমাত্র বিজ্ঞানী যিনি হচ্ছেন ফিজিক্সে নোবেল পুরস্কার পাইছেন, একই সাথে কেমিস্ট্রিতেও নোবেল পুরস্কার পাইছেন। উনি হচ্ছেন ওনার একটা নোবেল পুরস্কার দুইটা। স্যার, হ্যাঁ বলো। মাদাম মেরি কুরির সম্ভবত ওনার হাজবেন্ড পাইছিল নাকি? হ্যাঁ, একবার নোবেল ফ্যামিলির পুরস্কার পান, ওনার মেয়েও পাইছিল বোধহয়। আরেকবার আমাদের ফ্যামিলিতে অনেকজনই আছেন নোবেল বিজয়ী। সরি আমি বুঝি নাই। না স্যার, শুনছিলাম যে মাদাম মেরি কুরির ফ্যামিলির কয়েকজন মেম্বারই নাকি নোবেল প্রাইজ পাইছিল। হ্যাঁ, উনি প্রথমবার নোবেল পুরস্কার পান ওনার হাজবেন্ডের সাথে, এবং পরের বার নোবেল পুরস্কার পান হচ্ছে ওনার মেয়ের সাথে, ঠিক আছে। তো উনি এবং মেরি কুরি বা মাদাম কুরির লাইফটা যদি তোমরা দেখো, উনি আসলে খুবই স্ট্রাগল করে লাইফে পড়াশোনা করছেন, খুবই স্ট্রাগল করছেন। ওনার ছোটবেলায় ওনাদের যে এলাকা, উনি মোস্ট প্রবাবলি পোল্যান্ডের অধিবাসী, মোস্ট প্রবাবলি আমার যতটুকু মনে করতেছে। হ্যাঁ, উনি হচ্ছে পোল্যান্ডের অধিবাসী। তো ওনাদের ওখানে এরকম মানে ইন্টারনাল পলিটিক্স বা এরিয়া পলিটিক্স এর কারণে ওনারা হচ্ছে খুব ছোট বয়সেই ওনার কি করতে হয়, মানে ওনার নিজের যে এলাকা, সে এলাকা ছেড়ে উনি হচ্ছে ফ্রান্সে পাড়ি জমান। তো সেইখানে উনি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হন। তো সেখানে উনি থাকতেন অ্যাকচুয়ালি ওনার বোন জামাইয়ের কাছে। তো ওই বাসায় কিছুদিন থাকার পরে উনি আসলে হোস্টেলে উঠেন, ইউনিভার্সিটি হোস্টেলে। তো উনি ওই সময়তে ওনার পড়াশোনা চালানো খুব টাফ ছিল, যার কারণে একটা পর্যায়ে উনি স্কলারশিপ পান এক জায়গাতে। তো সেই স্কলারশিপ এবং ওনার লাইফে একটা বড় ঘটনা হচ্ছে এটা, যে উনি স্কলারশিপ নিয়েই পড়াশোনা করতেন, মানে ওনার পড়াশোনা করার মতো অত মানে ই ছিল না, সামর্থ্য ছিল না। তো পরবর্তীতে উনি যখন বিখ্যাত হন অনেক, মানে পরবর্তীতে জব টব করেন, তখন অ্যাকচুয়ালি উনি ওনার যে ফাউন্ডেশন থেকে উনি স্কলারশিপ পাইছেন স্পেন লাইফে, সেই ফাউন্ডেশনে উনি স্কলারশিপের সমান পরিমাণ টাকা আবার দিয়ে আসেন, যেন সেখান থেকে আবার নতুন করে কেউ আবার স্কলারশিপ পেয়ে তার পড়াশোনা করতে পারে, ঠিক আছে। এটা কিন্তু খুবই মানে মহৎ একটা কাজ, যে হ্যাঁ আমি যে এখান থেকে স্কলারশিপ পেয়ে এত বড় হয়েছি, সেইখানে আবার কন্ট্রিবিউট করা, যেন আরো নতুন নতুন মানুষ হচ্ছে সেখান থেকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারে। আহ, এবং ওনাদের লাইফের আরেকটা মজার ঘটনা হচ্ছে যে উনি যে আহ, দুইটা নতুন মৌল ওনারা আসলে আবিষ্কার করেন, এবং সেই মৌলগুলার ওনারা নাম দেন হচ্ছে, প্রথম যে মৌলটা পান সেই মৌলের নাম দেন হচ্ছে পোলোনিয়াম। রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল যেটা পান সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার 84, এবং সেটার নাম দেন হচ্ছে পোলোনিয়াম। এবং পোলোনিয়াম নামটা কিন্তু আসছে ওনার নিজের দেশ পোল্যান্ড থেকে অ্যাকচুয়ালি এই পোলোনিয়াম শব্দটা আসছে, ঠিক আছে। তো মানে ওনারা অনেক ছোট বয়সে তো নিজের দেশ থেকে চলে গেছেন, কিন্তু আলটিমেটলি নিজের দেশকে কিন্তু আসলে ভুলেন নাই। ওনারা একটা মহৎ অনেক বড় একটা কন্ট্রিবিউশনকে উনি নিজের দেশের সাথে করে রাখছেন, মিলিয়ে রাখছেন নামটা। আচ্ছা, তো তোমাদের অনেক সময় আমি অনেক সময় মানে অনেক বিজ্ঞানীর লাইফ যদি তোমরা পড়ো, তাহলে আসলে দেখতে পারবা যে তারা আসলে
এমন লাইফ থেকে উঠে আসছে যেটা আসলে এরকম না যে খুব কমফোর্টেবল লাইফ লিড করছে না, ওনারা সবাই আসলে অনেক কষ্ট করে পড়াশোনা করছে, ম্যাক্সিমাম বিজ্ঞানী। এবং এটা একটা মজার জিনিস যে আমরা অনেক সময় হতাশ হই যে আরে এত ঝামেলা, এত ট্রাফিক জ্যাম, এইটা সেইটা, ঠিক আছে, ইউনিভার্সিটি এরকম, এই বাসায় এই সমস্যা, এখানে এই সমস্যা, এর মধ্যে কি পড়াশোনা করা যায়? আসলে এর মধ্যেই পড়াশোনা করতে হয়, এবং যারা ভালো করে তারা আসলে এর মধ্যেই পড়াশোনা করেই ভালো করে। আর যাদের লাইফ খুব বেশি স্মুথ, লাইফে কোনো প্রবলেম নাই, ওরা আসলে লাইফের স্ট্রাগল বুঝে না বলে জীবনে বড় কিছু হয়তো অনেক সময়, ম্যাক্সিমাম সময় করতে পারে না। তো তোমরা যারা স্ট্রাগল করে পড়াশোনা করতেছো, স্ট্রাগল করে লাইফ লিড করতেছো, তারাই আসলে সাকসেসফুল, এবং তারাই আসলে সত্যিকার কি বলবো, হিরো বলবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে, যেটা এতক্ষণ আমরা পড়লাম, সেটা হচ্ছে রেডিয়েক্টিভিটি। এইটুক নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, এখন যদি তোমাদের পরীক্ষায় কোনো কোশ্চেন আসে এরকম যে কুলম্বস ল এর কনসেপ্ট অনুযায়ী রেডিয়েক্টিভিটিকে ব্যাখ্যা করো, ব্যাখ্যা করতে পারবা? রেডিয়েক্টিভ যে ডিকে হচ্ছে, নিউক্লিয়ার ডিকে হয়, এই জিনিসটা ব্যাখ্যা যদি আমি কুলম্বস ল দিয়ে করতে বলি, তাহলে কি করতে পারবা? স্যার করা যাবে, তবে স্যার একটু ইংলিশে স্যার ব্যাপারটা লাইনগুলো বুঝানো একটু টাফ হয়ে যায়। একটাবার একটু না না, তুমি আগে বাংলাতে বলো তো ব্যাপারটা কি। স্যার, লাইক ইলেকট্রন গুলো কুলম্বস লর মধ্যে একসাথে থাকলে ইয়া হয় না, কি বলে এটাকে, আরে বিকর্ষণ হয় না। বিকর্ষণ তো হয়, কিন্তু বিকর্ষণটা মানে ই করে কে? মানে নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলা সেম চার্জ থাকলে বা প্রোটন থাকলে তারা হচ্ছে বিকর্ষণ করে, কিন্তু বিকর্ষণটা কাউন্টার ব্যালেন্স করে দেয় স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার ফোর্স। কিন্তু তারপরে বলো, তারপরে কি হয়, মানে রেডিয়েক্টিভ ডিকেটা কেন হচ্ছে তাইলে? স্যার এদের নিউক্লিয়াস স্টেবল না, তাই। স্টেবল যে হইলো না, এটা কি জন্য হইলো না? আচ্ছা, আমরা জানি যে 80 বা তার চেয়ে বেশি পারমাণবিক নাম্বার যেসব মৌলের ক্ষেত্রে রেডিয়েক্টিভিটি দেখা যায়, কারণ কি ওইখানে অনেক বেশি প্রোটন থাকে। তো অনেক বেশি প্রোটন যদি ওখানে থাকে, তাহলে কি হবে, ওখানে এই রিপালসিভ ফোর্স বা বিকর্ষণধর্মী যে বল, সেটা অনেক বেশি হবে। 80-র নিচে সমস্যা হয় না, কিন্তু 80-র উপরে হয়ে গেলে তখন যে পরিমাণ রিপালসিভ ফোর্স উৎপন্ন হয়, সেই ফোর্সটাকে হয়তোবা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স সে তার কাউন্টার ব্যালেন্স করতে পারে না, যার কারণে সেটা ভেঙে যায়। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। মানে জিনিসটা কি খুব কঠিন না সহজ, আমি যেটা বললাম? স্যার জিনিসটা একটু কনফিউজিং। কেন, কি নিয়ে কনফিউশন হলো? পরে নিজে ব্যালেন্সের হিসাবটা স্যার এই জিনিসটা সবসময় তো খেয়াল থাকার, কারণ নতুন তো স্যার। না, তুমি চিন্তা করে দেখো, ধরো এইখানে 5টা প্রোটন আছে, তো 5টা প্রোটন যে পরিমাণ ফোর্স তৈরি করবে, হুম। সেই ফোর্সকে, মানে রিপালসিভ ফোর্স যেটা তৈরি করবে, সেই ফোর্সকে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স সেটা হচ্ছে ব্যালেন্স করে দেয়। তো 10টার ক্ষেত্রে হয়তো ব্যালেন্স করে, কিন্তু যদি 90টা প্রোটন থাকে তখন আর ব্যালেন্স করতে পারে না। ব্যালেন্স করতে পারে না বলতে ধরো আহ বিকর্ষণ বল আবার আকর্ষণ বল, তাহলে কি হবে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো 80 লাখ পর্যন্ত এটা জিরো হয়ে যায়, কিন্তু 80-র পরে চলে গেলে, 90-এ চলে গেলে, তখন হয়তো এই বিকর্ষণ বলটা অনেক বেশি হয়, বিকর্ষণ বলের পরিমাণটা অনেক বেশি থাকে, ঠিক আছে। আর ওই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স সেটার পরিমাণ একটু কম থাকে, তখন কি বিকর্ষণ বলটা বেশি হয়ে গেল না? জি স্যার। আচ্ছা, বেশি হয়ে গেলে তখন কি হবে, তখন কি নিউক্লিয়াসটা স্টেবল থাকবে? থাকবে না, এইটাই বলছি। আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম যে সাম হ্যাভিয়ার এলিমেন্টস ইন দ্য পিরিয়ডিক টেবিল exhibited radiation, ঠিক আছে, as found in nature is called natural radioactivity.
মানে কিছু কিছু এলিমেন্টস আছে যারা ন্যাচারালি রেডিয়েক্টিভিটি শো করে। তো সেই সব এলিমেন্টের ক্ষেত্রে যে রেডিয়েক্টিভিটি হয় সেটাকে বলা হয় ন্যাচারাল রেডিয়েক্টিভিটি। আর আর্টিফিশিয়াল ট্রান্সমুটেশনের মাধ্যমে মডার্ন টেকনিক অ্যাপ্লাই করে আসলে রেডিয়েক্টিভিটি প্রডিউস করা যায়, সেই ধরনের রেডিয়েক্টিভিটিকে বলা হয় ইনডিউসড অর আর্টিফিশিয়াল রেডিয়েক্টিভিটি। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা হ্যাভি নিউক্লিয়াস, যেমন ইউরেনিয়াম একটা হ্যাভি নিউক্লিয়াস, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। তো সেটাকে যদি সেটা আসলে একটা আনস্টেবল নিউক্লিয়াস, এটা ভেঙে গিয়ে আলফা পার্টিকেল তৈরি হয়, গামা পার্টিকেল তৈরি হয়, আর বেটা পার্টিকেল তৈরি হয়। ঠিক আছে, এবং এর সাথে অনেক সময় আরো অনেক কিছু বেরিয়ে আসতে পারে, কম্পার্শন ইলেকট্রন বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, সো মেইনলি আলফা বিটা এবং গামা তিন ধরনের পার্টিকেল, তিন ধরনের রে তৈরি করে। ঠিক আছে, একটা হ্যাভি নিউক্লিয়াস বা হ্যাভি এলিমেন্ট, সেটা হচ্ছে রেডিয়েক্টিভ দিকের মাধ্যমে হচ্ছে ভেঙে গিয়ে আলফা বিটা এবং গামা এই টাইপের পার্টিকেল গুলো তৈরি করে। এখন তাহলে এই আলফা বিটা গামা এই পার্টিকেল গুলার একটু ইটা পড়া দরকার, মানে এগুলার মধ্যে ডিফারেন্স গুলো আসলে কি কি। ঠিক আছে, তো এই ডিফারেন্সটা মনে রাখা অনেক সময় একটু কঠিন হয়ে যায়। তো আমি তোমাদের কিছু টেকনিক শিখিয়ে দেই, যে টেকনিক অ্যাপ্লাই করলে তোমাদের মনে রাখতে খুব সহজ হবে। ঠিক আছে, আচ্ছা, টেকনিকটা কি মনে রাখবা, যে আলফা এটা কি, আলফাটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, এটা হচ্ছে আলফা। হিলিয়াম নিউক্লিয়াস থেকে যদি আমরা দুইটা ইলেকট্রন বের করে নেই তাহলে যে অবস্থা হবে সেটা হচ্ছে হিলিয়াম 2+। হিলিয়াম নিউক্লিয়াস থেকে যদি দুইটা ইলেকট্রন বের করে দেই তাহলে যে অবস্থা তৈরি হয় সেটা হচ্ছে হিলিয়াম 2+, এবং এটাই হচ্ছে আলফা রে। ঠিক আছে, বিটা বিটার সাথে কার সম্পর্ক, বিটার সাথে সম্পর্ক হচ্ছে ইলেকট্রন। তো বিটার বৈশিষ্ট্য আর ইলেকট্রনের বৈশিষ্ট্য একই। আর গামার সাথে সম্পর্ক কার, হাই এনার্জি রেডিয়েশন বা লাইট। লাইট হচ্ছে এক ধরনের হাই এনার্জি রেডিয়েশন। তো লাইটের সাথে গামার হচ্ছে একটা সম্পর্ক আছে। ঠিক আছে, সো আলফা হচ্ছে আমার হিলিয়াম, বেটা হচ্ছে ইলেকট্রন, আর গামা হচ্ছে হাই এনার্জি রেডিয়েশন। এখন তাহলে তারপরে আমরা বাকিগুলা বোঝার চেষ্টা করি। আমাকে বলো যে হিলিয়াম 2+, এটা চার্জ কত? +2। +2। তার মানে হিলিয়াম 2+ এর মানে আলফা চার্জ হচ্ছে +2। ইলেকট্রনের চার্জ কত? -1। -1। ঠিক আছে, ইলেকট্রনের চার্জ হচ্ছে -1। আচ্ছা, গামার চার্জ কত? লাইটের কি কোনো চার্জ আছে? না স্যার। লাইটে কোনো চার্জ নাই, তো গামার কোনো চার্জ নাই। আচ্ছা, ওকে। এখন লাইটের ভর কত জানো? লাইটের কি কোনো ভর আছে? আলোর কোনো? না স্যার। না স্যার। তার মানে লাইটের ভর হচ্ছে নাই, সেটা হচ্ছে নেগলিজিবল। আচ্ছা, ইলেকট্রনের ভর কত সেটা তো তোমরা সবাই জানো, কত? 9.11 into 10. 9.1 × 10⁻31। এটা হচ্ছে ইলেকট্রনের ভর, এটাও তোমরা সবাই জানো। এখন হিলিয়ামের ভর কত এটা আমাদের একটু জানতে হবে। এখন চিন্তা করো যে হিলিয়াম কত নাম্বার, মানে পর্যায় সারণীতে হিলিয়ামের নাম্বার কত? 2। 2। সো এটা অ্যাটমিক নাম্বার হচ্ছে 2। তাহলে এটার অ্যাটমিক মাস হবে কত, পারমাণবিক ভর কত হবে? 4, তাই না? তাই তো হয়, তাই না? নরমাল দেখবা যে পারমাণবিক ভর 4। পারমাণবিক ভর হচ্ছে 4। নরমালি এটা খেয়াল করে দেখ, একটা ভালো ট্রিক্স বলে দেই, যার যত নাম্বার পারমাণবিক ভর নরমালি তার ডাবল হয়, নরমালি ডাবল বা ডাবলের কাছাকাছি। তো হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 4। তাহলে দেখো হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 4। আচ্ছা, আর হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? হাইড্রোজেন স্যার 1 something 1। 1. তো হিলিয়াম হচ্ছে হাইড্রোজেনের 4 গুণ। তো 1 অ্যাটমিক মাস ইউনিট একটা জিনিস আছে। তো হিলিয়াম হচ্ছে ওইরকম যে 1 অ্যাটমিক মাস ইউনিট মানে হচ্ছে একটা হাইড্রোজেনের ভর।
তাহলে হিলিয়াম কি হবে? 4টা 1 অ্যাটমিক মাস ইউনিট, মানে 4টা হাইড্রোজেন অ্যাটম। এটা হচ্ছে হিলিয়ামের ভর, ঠিক আছে? বা তুমি যদি একটা হাইড্রোজেনের ভরকে 4 দিয়ে গুণ করো, বা 1 অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে 1.66 ইনটু 10⁻27, এটা যে 4 দিয়ে গুণ করো তাহলে পাবা হচ্ছে 6.67 ইনটু 10⁻27 কেজি। এটা হচ্ছে আলফার হচ্ছে ভর। এখন ভর আর চার্জ তো চলে গেল, এরপর হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটিটা কিভাবে মনে রাখবো? আমাকে বলো, মোটা মানুষ বেশি দূরে দৌড়ায় না হালকা মানুষ বেশি দূরে দৌড়ায়? স্যার হালকা বেশি জোরে দৌড়ায়। তাহলে তার যার ভর কম সে তো বেশি দূরে দৌড়াবে, তাই না? স্যার। তার ভেলোসিটি বেশি, তাহলে লাইটের ভেলোসিটি হচ্ছে সবচেয়ে বেশি। হাই জি। এনার্জি রেডিয়েশন বা গামার যে ভেলোসিটি সেটা হচ্ছে সবচেয়ে বেশি, এবং সেটা হচ্ছে লাইটের ভেলোসিটির সমান। আমরা জানি লাইটের ভেলোসিটি কত? 3 ইন্টু 10⁸। এটা হচ্ছে লাইটের ভেলোসিটি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আলফা আর বিটা। তো এর মধ্যে কার ভর বেশি দেখো তো? আলফার ভর বেশি না বিটার ভর বেশি? আলফার। আলফার আলফা স্যার। হ্যাঁ, আর বিটার ভর হচ্ছে কম। তো বিটার ভরটা হচ্ছে প্রায় লাইটের ভেলোসিটি কাছাকাছি, কিন্তু লাইটের ভেলোসিটি সমান না, প্রায় কাছাকাছি, একটু কম। আর গামার আলফা যেটা, আলফা হচ্ছে ভর অনেক বেশি, যার কারণে ওর ভেলোসিটি কম, সেটা হচ্ছে লাইটের ভেলোসিটি 1/10 গুণ। ঠিক আছে, লাইটের ভেলোসিটি 1/10 গুণ হচ্ছে আলফার ভেলোসিটি। ঠিক আছে, তো ভেলোসিটি পর্যন্ত চলে গেল। এরপর হচ্ছে ইফেক্ট অফ ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডে এফেক্ট করে নাকি করে না, এটা একটু বোঝা দরকার। আচ্ছা, মনে রাখবা কিভাবে, যাদের চার্জ আছে তারা এফেক্ট করে, আর যাদের চার্জ নাই তারা এফেক্ট করে না। তাহলে বলো, এফেক্ট করবে কে? স্যার আলফা। আলফা বিটা বলবো স্যার। আলফা বিটা করবে, গামা করবে না। আচ্ছা, এটাই বলছে, নট ডিফ্লেক্টেড, ডিফ্লেক্টেড, আবার ডিফ্লেক্টেড। এখন আলফা হচ্ছে প্লাস, তো প্লাস সবসময় কার দিকে ডিফ্লেক্ট করবে? নেগেটিভের দিকে। নেগেটিভের দিকে। তো আলফা প্লাস যেহেতু, সে নেগেটিভের দিকে ডিফ্লেক্ট করবে। আর বিটা হচ্ছে মাইনাস, তার মানে সে পজিটিভের দিকে ডিফ্লেক্ট করবে। আচ্ছা, ফটোগ্রাফিক প্লেট একই হিসাব। ফটোগ্রাফিক প্লেটে ইফেক্ট করবে কি করবে না, সেম হিসাব, চার্জ থাকলে করবে, চার্জ না থাকলে করবে না। তার মানে আলফা হচ্ছে, ট্রেনিং পাওয়ারটা। আচ্ছা ওইটা আমরা দেখতেছি, সমস্যা নেই। আলফা হচ্ছে করবে, বিটাও করবে, গামা হচ্ছে করবে না। এখন এখানে একটা জিনিস আছে, কে কম বেশি করে, এরকম একটা ব্যাপার আছে। আচ্ছা, যার চার্জ হচ্ছে কম সে কম করবে, তার মানে গামার চার্জ কম, তার মানে সে একদমই করবে না বা খুব অল্প করবে। তারপর হচ্ছে বিটা, বিটার চার্জ হচ্ছে -1, তো 1, সো ও হচ্ছে গামার চাইতে বেশি করবে। আর আলফা, তার চার্জ হচ্ছে সবচেয়ে বেশি +2, সে হচ্ছে সবচেয়ে বেশি এফেক্ট করবে, কারণ ও সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে ও, আর ও করবে না বললে চলে। আচ্ছা, এখন পেনিট্রেটিং পাওয়ার। এখন পেনিট্রেটিং পাওয়ার মানে কি? ভেদন ক্ষমতা, কে কত বেশি ভেদ করে যাইতে পারে। এখন যার ভেলোসিটি বেশি তার ভেদন ক্ষমতা কি হবে, বেশি হবে না কম হবে? বেশি স্যার, বেশি হবে। বেশি হবে। বেশি হবে তাহলে ভেলোসিটি সবচেয়ে বেশি কার? আই মিন স্যার। গামা। গামার ভেলোসিটি হচ্ছে সবচেয়ে বেশি, তার মানে গামার ভেলোসিটি সবচেয়ে বেশি হলে গামার বেদন ক্ষমতা হচ্ছে সবচেয়ে বেশি, ভেরি লার্জ। তারপরে ভেলোসিটি হচ্ছে ইলেকট্রনের, সো ইলেকট্রনের হচ্ছে লার্জ। আর আলফার ভেলোসিটি হচ্ছে সবচেয়ে কম, তার মানে ওর পেনিট্রেটিং পাওয়ার হচ্ছে স্মল। এখন কার কেমন কি অবস্থা? আলফার চাইতে 100 গুণ হচ্ছে বিটার, আর আলফার চাইতে 1000 গুণ হচ্ছে গামার। ঠিক আছে, বিটার হচ্ছে আলফার চাইতে 100 গুণ, আর গামার হচ্ছে আলফার চাইতে 1000 গুণ। স্যার 10,000 বোধ হয় স্যার। ও সরি, হ্যাঁ 10,000 গুণ। ঠিক আছে, তাহলে কি ব্যাপারগুলো কি মনে থাকবে? জি স্যার। তো এই ট্রিক্স গুলো একটু মানে লিখে রাখো, নয় ভুলে যাবা। তাহলে দেখবা যে এই যে টেবিল আছে, এই টেবিলটা মনে রাখা কোনো ব্যাপারই না। ওকে স্যার। আমাকে একটু বলো তো যে আলফা কার মতো, বিটা কার মতো, গামা কার মতো?
গামা লাইট মতো গামা validity। গামা হচ্ছে লাইটের মতো, হ্যাঁ। বিটা বিটা হচ্ছে স্যার কি যেন ছিল, বিটা স্যার আই মিন হিলিয়াম। ইলেকট্রনের মতো, ঠিক আছে। আর আলফা হিলিয়াম নিউক্লিয়াস স্যার। হিলিয়াম নিউক্লিয়াসের মতো, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা রেডিয়েক্টিভ ডিকে একটা ল আছে, সেই লটা একটু করব এবং এটাকে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেইন করব। তো রেডিয়েক্টিভ ডিকে ল এটা বলার আগে তোমাদের একটা ব্যাপার সম্পর্কে বলি। সেটা হচ্ছে তোমরা কি চিনো, শ্যাওলা চিনো? শ্যাওলা স্যার শ্যাওলা কই হয়? তার যে পানিতে হয়। আর এটা হয়, তাই না? স্যাঁতস্যাঁতে জায়গা আছে। বাসার সাথে জায়গা হয় না। আমি আসলে পানির কথা বলতেছি। পানিতে এক ধরনের শ্যাওলা হয় না, সবুজ সবুজ ছোট ছোট জি শ্যাওলা, স্যার। পুকুরে ভরা থাকে। এই শ্যাওলার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এরকম, মানে আজকে যা থাকে পরের দিনটা ডাবল হয়ে যায়। তাহলে ধরো যে একটা পুকুর, বড় পুকুর, সেই পুকুরে 7 দিনে ওই পুকুরে অর্ধেক ভরে গেছে শ্যাওলা দিয়ে। তাহলে পুরা পুকুর ভরতে কয়দিন লাগবে? স্যার আবার বলুন কোশ্চেনটা স্যার। মানে একটা পুকুরের অর্ধেক ভরতে, শ্যাওলা দিয়ে পরিপূর্ণ হইতে 7 দিন সময় লাগছে। তাহলে পুরা পুকুর শ্যাওলা দিয়ে 14 দিন স্যার। কয়দিন? না স্যার 14 স্যার, দিন। কি বললেন আরেকবার বলবেন? একটা পুকুর শ্যাওলা দিয়ে পরিপূর্ণ হইতে 7 দিন সময় লাগছে। জি স্যার। এখন যদি এমন হয় যে পুরা পুকুর পুকুর পুরাটা ভরতে ভরতে চাইতেছি, তাহলে কতদিন সময় লাগবে? স্যার এটা কি মানে প্রথম দিন থেকে দ্বিতীয় দিন তার ডাবল হয় নাকি? হ্যাঁ, প্রথম দিন যা থাকে তাহলে তো স্যার অষ্টম দিন ডাবল পুরোটা ভরে যাবে। এক্স্যাক্টলি সেটাই, হ্যাঁ, অষ্টম দিন তার ডাবল হয়ে যাবে। 7 দিনে যদি অর্ধেক হয়, 8 দিনে কি হবে? তার ডাবল, মানে 8 দিনে পুরো পুকুর ভরে যাবে। তো এই জিনিসটা কেন বললাম, এই যে অ্যাক্টিভিটির সাথে এরকম একটা সম্পর্ক আছে। আচ্ছা, তো তার আগে রেডিয়েক্টিভ ডিকে ল যে জিনিসটা, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তোমরা মনে হয় আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার। তো রেডিয়েক্টিভ ডিকে ল বলা হয় এরকম যে at any moment the number of radioactive atoms that disintegrate মানে হচ্ছে ডিকে হয়ে যাওয়া, that decays in unit time is directly proportional to the number of the unchanged radioactive atoms remaining. এই শ্যাওলার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে আজকে কতগুলা হবে, মানে আজকে কতটুকু পড়বে, সেটা ডিপেন্ড করতেছে গতকাল কতটুকু ছিল তার উপর, তাই না? ফ্রি স্ক্রিনে কোনো মুভমেন্ট নাই তো, লাইক কিছু Sorry? হ্যালো, স্ক্রিনে তো জাস্ট বোর্ড আছে স্যার, আপনি কিছু লিখছেন কিনা বুঝতে পারছি না আমি স্যার। এখনো লিখতেছি না, কথা বলতেছি। আচ্ছা, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে শ্যাওলা আমার পুকুরকে কতটুকু ফিল আপ করবে, সেটা ডিপেন্ড করতেছে কার উপর? আগের দিন কতটুকু ছিল তার উপর, তাই না? আগের দিন যদি হাফ হয় তাহলে আজকে ফুল হয়ে যাবে, আগের দিন যদি 1/4 হয় তাহলে আজকে হাফ হয়ে যাবে। আচ্ছা, তো ঠিক একই ভাবে যে কোন একটা নির্দিষ্ট সময়ে কতগুলা অ্যাটম ডিসইন্টিগ্রেট হয়ে যাবে বা ডিকে হয়ে যাবে পার ইউনিট টাইম, মানে একটা নির্দিষ্ট মানে প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে কতগুলা অ্যাটম ডিসইন্টিগ্রেট হবে বা ডিকে হবে, সেটা ডিপেন্ড করবে is proportional to the number of atoms remaining, কতগুলা আনচেঞ্জড অ্যাটম রিমেইন করতেছে তার উপর। এবং একটা জিনিস দেখো, এটার নাম্বার যত বাড়বে এটা তত কমবে না? আমার যত বেশি অ্যাটম ডিকে হবে, আমার যতগুলা রিমেইনিং অবস্থায় আছে, মানে আনচেঞ্জড অবস্থায় আছে, সেগুলোর সংখ্যা তত কমতে থাকবে না? জি স্যার। হ্যাঁ, তার মানে এখানে একটা এই জন্য একটা মাইনাস চিহ্ন, মানে এটার মান বাড়তে যদি বাড়ে তাহলে ওটার মান কমে যাবে, এই জন্য এখানে একটা মাইনাস চিহ্ন দিলাম। ওকে স্যার। So এটা কি dn by dt is proportional to minus n. That means at any moment, একটা নির্দিষ্ট সময়ে, the number of atoms that disintegrate in unit time is directly proportional to the
নাম্বার অফ আনচেঞ্জ রেডিয়েক্টিভ অ্যাটমস রিমেইনিং, কতগুলা রেডিয়েক্টিভ অ্যাটম রিমেইন অবস্থায় আছে সেটা হচ্ছে আমার ডিসইন্টিগ্রেশনের যে হার সেটার সাথে সমানুপাতিক। সো dn বাই dt ইজ প্রপোর্শনাল টু মাইনাস n। তো এখান থেকে আমরা যদি একটা নিয়ে আসি, আচ্ছা আমি একটু একটা ফোন রিসিভ করি। আচ্ছা আমি একটু ক্লাস নিচ্ছি, আমি এই মুহূর্তে কথা বলতে পারছি না। আচ্ছা, তো dn বাই dt ইজ প্রপোর্শনাল টু মাইনাস n। তো আমি যদি প্রপোর্শনাল চিহ্নটা উঠিয়ে দেই তাহলে কি হবে, dn বাই dt সমান সমান মাইনাস ল্যামডা n, যেখানে এই ল্যামডাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট যাকে বলা হয় ডিকে কনস্ট্যান্ট। ল্যামডাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটাকে আমরা বলতেছি ডিকে কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট। এটা সংজ্ঞা কিভাবে দেওয়া যেতে পারে, এটা সংজ্ঞা দিলাম যদি দেই এভাবে যে n সমান সমান যদি 1 হয়, যে আমার যদি একটা অ্যাটম রিমেইনিং অবস্থায় থাকে তাহলে এই ইকুয়েশনটা কি হবে, dn বাই dt সমান সমান মাইনাস ল্যামডা, তাই না? তার মানে যদি এমন হয় যে আমার আনচেঞ্জড রেডিয়েক্টিভ অ্যাটম যদি একটা থাকে তাহলে আমার ডিসইন্টিগ্রেশনের যে হার ডিকে কনস্ট্যান্ট হচ্ছে ইজ দা প্রবাবিলিটি দ্যাট এ নিউক্লিয়াস ডিকে পার সেকেন্ড। যদি এমন হয় যে না আমার এইটা সংখ্যা হচ্ছে 1 মানে একটা, তো সেক্ষেত্রে ডিকে কনস্ট্যান্ট হচ্ছে কেমন, ডিকে কনস্ট্যান্ট হচ্ছে যে আমার মানে ডিকে হওয়ার যে হার, ডিকে হওয়ার যে প্রবাবিলিটি সেটা। সো এটাকে বলা হয় যে ডিকে হওয়ার যে প্রবাবিলিটি, ডিকে কনস্ট্যান্ট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ নিউক্লিয়াস উইল ডিকে পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে। ঠিক আছে, এটা ডিকে হওয়ার যে প্রবাবিলিটি সেটাই হচ্ছে ডিকে কনস্ট্যান্ট। আচ্ছা, তো এখান থেকে আমরা ডিএনএ যত টার্ম আছে সেই সবগুলাকে এক পাশে নিয়ে আসি, বাকিগুলাকে যদি আরেক পাশে নিয়ে যাই, dn বাই n সমান সমান মাইনাস ল্যামডা dt। তো এখানে যদি আমি একটা দিয়ে দেই, ইন্টিগ্রেশন করে দেই এই দুই পাশে, এবং যখন আমার টাইম শূন্য তখন নাম্বার অফ অ্যাটমস হচ্ছে n নট, আর যখন আমার টাইম হচ্ছে t তখন এটা হচ্ছে n। ঠিক আছে, যখন একেবারে টাইম 0 তখন হচ্ছে n নট, আর যখন টাইম t তখন হচ্ছে n। আচ্ছা, তো আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, dn বাই n, এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে বলতো? স্যার লন অফ এন। ln n, হ্যাঁ ln n, ln n, এটা হবে কি মাইনাস ল্যামডা হচ্ছে কনস্ট্যান্ট, মাইনাস ল্যামডাকে সামনে নিয়ে আসি, dt কে ইন্টিগ্রেট করলে কি হয়, শুধু টি স্যার। শুধু t। কি হবে এখানে, ln n মাইনাস ln n নট সমান সমান মাইনাস ল্যামডা t। ঠিক আছে, তো এটাকে চাইলে এরকম লেখা যায়, ln n ডিভাইডেড বাই n নট সমান সমান মাইনাস ল্যামডা t। এখন স্যার ln, হ্যাঁ বলো। স্যার এখানে ইন্টিগ্রেশনের পরে কোনো কনস্ট্যান্ট আসে না কেন স্যার? আচ্ছা, এখানে যে লিমিট দেওয়া আছে, যে লিমিট না দিলে, ও আচ্ছা। বা তুমি এটা লিমিট ছাড়াও করতে পারো, লিমিট না দিয়ে তারপর আবার কনস্ট্যান্টের মানটা বের করলে একই জিনিসই আসবে। Okay, তাহলে n ডিভাইডেড বাই n নট, এটাকে যদি আমি দুই পাশে এক্সপোনেনশিয়াল টার্ম নিয়ে আসি তাহলে কি হবে,
লন আর এক্সপোনেনশিয়াল একটা একটাকে হচ্ছে ক্যান্সেল করে দিবে, তাহলে n ডিভাইডেড বাই n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। n সমান সমান কি হবে? n সমান সমান n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন, n ইজ ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, যেখানে n হচ্ছে আমার কতগুলা আনচেঞ্জড অবস্থায় আছে, আনচেঞ্জড অ্যাটম, আর n নট হচ্ছে আমার ইনিশিয়ালি কতগুলো অ্যাটম ছিল, কি হচ্ছে আমার টাইম। ঠিক আছে, সো এটাই হচ্ছে ডিডাকটিভ ডিকে ল, n ইজ ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। কোনো কোশ্চেন, কোনো লাইন বুঝো না এরকম? স্যার আমাদের যখন স্যার ম্যাথ থাকবে স্যার তখন তো আপনি মানগুলা দিয়ে দিবেন তাই না? হ্যাঁ হ্যাঁ, মানগুলো দিয়ে দিবো। সমস্যা নেই, আমরা এই যে আরেকটা মানে একটা জিনিস পড়ার পরে আমি ম্যাথ ম্যাথ করাবো এটা দিয়ে। তো এরপরে আমি আরেকটা জিনিস একটু পড়ানোর চেষ্টা করব, সেটা হচ্ছে হাফ লাইফ বা অর্ধায়ু। অর্ধায়ু জিনিসটা কি? অর্ধায়ু জিনিসটা হচ্ছে ওই যে শ্যাওলার মতো, এই রেডিয়েক্টিভ অ্যাটম গুলো হচ্ছে এরকম যে ধরো আহ কোন একটা রেডিয়েক্টিভ অ্যাটম তুমি নিয়ে আসলা, তো তার অর্ধায়ু হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক দিন। সেই দিন যাওয়ার পরে এই অ্যাটম, ধরো তুমি একটা অ্যাটমের এরকম একটা রেডিয়েক্টিভ অ্যাটম তুমি নিয়ে আসছো, যেখানে ধরো 10 গ্রাম আছে, 10 গ্রাম রেডিয়েক্টিভ অ্যাটম আছে, এবং বলে দেওয়া আছে এটা হাফ লাইফ হচ্ছে 30 দিন। ঠিক আছে, তো 30 দিন পরে এটা কতটুকু হয়ে যাবে জানো? ধরো 10 গ্রাম তোমার কাছে ইউরেনিয়াম আছে, 10 গ্রাম ইউরেনিয়াম, 30 দিন পরে ইউরেনিয়াম কতটুকু হয়ে যাবে জানো? 30 দিন পার হয়ে যাওয়ার পরে ইউরেনিয়াম হয়ে যাবে 5 গ্রাম। 5 গ্রাম। ঠিক আছে, আবার বাকি 30 দিন পরে 2.5 2.5 গ্রাম। আবার 30 দিন পরে 1.25 1.25 করে কমতে থাকবে। ঠিক আছে, এই জন্য দেখবা যে যে ক্যান্সার ট্রিটমেন্ট এসব তো রেডিয়েক্টিভিটি দিয়ে করা হয়, এবং এইসব ট্রিটমেন্টের খরচ অনেক বেশি। কেন বেশি জানো? ধরো তোমার একটা ক্যান্সার সেন্টার আছে একটা জায়গায়, ধরো একটা গভর্নমেন্ট ক্যান্সার সেন্টার বা যে কোনো ক্যান্সার সেন্টার, সেইখানে ওরা ট্রিটমেন্টের জন্য যে রেডিয়েক্টিভ অ্যাটম গুলা নিয়ে আসছে বা যে রেডিয়েক্টিভ ম্যাটেরিয়াল গুলা নিয়ে আসছে, ওখানে যদি রোগী একসাথে 100টাও আসে, তাইলেও আমার যতটুকু খরচ হবে, আর রোগী যদি আমার একটাও না থাকে, একই খরচ কিন্তু আমার হতেই থাকবে, কারণ এগুলো তো আমি আটকে রাখতে পারবো না। অটোমেটিক কমতে থাকে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা অটোমেটিক কমতে থাকে। অটোমেটিক কমতে থাকে, হ্যাঁ অটোমেটিক কমতে থাকে। ঠিক আছে, সো হাফ লাইফ হচ্ছে সেই জিনিস। স্যার হ্যাঁ বলো। স্যার এইভাবে মানে 30 দিন পর পর হাফ হতে হতে এটা কি কখনো জিরোতে যাবে? ওই যে এরকম মানে যাওয়া মানে সম্ভব কিনা? অসীম সময়ে গিয়ে যদি হয়ে যাবে, বা কয়দিন পরে গিয়ে এত কম হয়ে যাবে ওইটা দিয়ে তুমি তো কাজই করতে পারবে না। আচ্ছা, সো হাফ লাইফ হচ্ছে সেই কনসেপ্ট, হাফ লাইফ মানে হচ্ছে যে সেই সময়, যে সময়ে কোন একটা রেডিয়েক্টিভ অ্যাটমের রেডিয়েক্টিভ মানে অ্যাটম গুলা, মানে কোন একটা ম্যাটেরিয়ালের যে রেডিয়েক্টিভ অ্যাটম যে কটা ছিল সেইগুলা তার অর্ধেক হয়ে যায়। তো হাফ লাইফ হচ্ছে সেই সময়, সেই সময় যে সময় গিয়ে কি হবে, the half life is defined as the time during which the number of radioactive atoms remaining unchanged become half of its initial value. ইনিশিয়াল যত থাকবে তার অর্ধেক হয়ে যাবে ওই সময় পার হয়ে যাওয়ার পরে। যদি 5টা থাকে 2.5টা হয়ে যাবে, 2.5টা থাকলে 1.25 হয়ে যাবে, 100 থাকলে 50 হবে, 50 থাকলে 25 হবে। ঠিক আছে, তো এটাকে বলা হয় হাফ লাইফ, যেটাকে প্রকাশ করা হয় টি হাফ দিয়ে। হাফ লাইফকে প্রকাশ করা হয় টি হাফ দিয়ে। তো এই সময় কি হবে, যতগুলো অ্যাটম আছে ঠিক তার অর্ধেক হয়ে যাবে। তো আমাদের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন আমরা বসাই, n is equal to lambda t। তো এখানে আমি হাফ লাইফ বসাই, তো হাফ লাইফ যদি বসাই তাহলে কি হবে, যখন t is equal to t half, তখন n সমান সমান কত হবে?
equal to half মানে t টি half. হচ্ছে হাফ লাইফ সমান, হাফ লাইফ পরিমাণ সমান, তাহলে এন সমান সমান কত হবে? ইনিশিয়াল যা ছিল তার অর্ধেক, তাই না? স্যার জিনিসটা স্যার শুরুতে যা ছিল তার অর্ধেক, তাই তো? শুরুতে ছিল কতগুলা? এন নট, এন নট তাহলে হাফ সময় কি হবে? এন নট ডিভাইডেড বাই 2, বুঝো নাই? জি স্যার বুঝতে পারছি। এখানে এন হচ্ছে একেবারে যখন টাইম শূন্য তখন আমার কতগুলো অ্যাটম আছে, আর এন হচ্ছে একটা নির্দিষ্ট সময়, যে কোনো একটা সময়, যে সময় তুমি বলবা সেই সময়ে কতগুলা, মানে এখনো কতগুলা আনচেঞ্জ অবস্থায় আছে, মানে অবিকৃত অবস্থায় আছে। তাইলে আমি যদি টি সমান সমান টি হাফ বলি, মানে টি সমান সমান হচ্ছে হাফ লাইফ বা অর্ধায়ু সময়, তাহলে সেই সময় কি হবে? ইনিশিয়ালি বা শুরুতে যতগুলো ছিল তার অর্ধেক হয়ে যাবে না? জি স্যার। এই জন্য এরকম এন ইজ ইকুয়াল টু এন নট ডিভাইডেড বাই 2। তাহলে আমি এই ফর্মুলাতে বসাই, এন নট ডিভাইডেড বাই 2 সমান সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ। তাহলে কি হবে? এন নট কাটা, তাহলে থাকতেছে কি হাফ সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ। তো এখানে যদি লন বসাই, লন নিয়ে আসতে ই চলে যাবে, মাইনাস ল্যামডা টি হাফ। তাহলে এটা কি হবে? লন 1 মাইনাস লন 2 মাইনাস ল্যামডা টি হাফ। তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে দেখো, লন 1 এর মান হচ্ছে 0, এটা থাকবে মাইনাস লন 2 মাইনাস ল্যামডা টি হাফ। টি হাফ সমান সমান কি হবে? টি হাফ সমান সমান হবে মাইনাস লন 2 ডিভাইডেড বাই, ঠিক আছে? তাহলে কি হবে? মাইনাস মাইনাস কাটা, লন 2 এর মান হচ্ছে 693, তাহলে টি হাফ সমান সমান 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। ঠিক আছে? জিনিসগুলো সহজ না, না কঠিন লাগে? দিলে স্যার একটু ভালো হতো। টি হাফ সমান সমান 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। কারো কোনো কোশ্চেন আছে বা কোনো কনফিউশন আছে? না স্যার। স্যার এই নাই। ইয়াটার উপর স্যার একটা ম্যাথ দেখাই দিবেন? হ্যাঁ, আমি সবগুলো ম্যাথ দেখাবো, মানে এখানে 3টা ফর্মুলা আছে, তো 3টা ফর্মুলা হয়ে যাওয়ার পরে আমি সবগুলো ম্যাথ দেখাবো। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। আজকেই করাবেন 3টা? আরেকটা এক লাইনের জিনিস। আচ্ছা, এরপরে কনসেপ্টটা দেখো, মানে ধরো যে কোন একটা রেডিয়েক্টিভ সাবস্টেন্স তোমার কাছে আছে, হ্যাঁ, ইউরেনিয়াম আছে, তো ইউরেনিয়ামের মধ্যে আমি ধরে নিলাম, হ্যাঁ, একটা তর্কের খাতিরে ধরে নিলাম যে সেখানে 100টা অ্যাটম আছে, হ্যাঁ, তো 100টা অ্যাটম তুমি কিনে নিয়ে আসলা, তো তোমাকে বলা হলো যে ওদের হাফ লাইফ হচ্ছে 30 দিন, তাহলে 30 দিন পর তোমার কাছে কয়টা থাকবে? বলো, 30 দিন পর কয়টা থাকবে? হাফ স্যার। হাফ 50টা থাকবে স্যার। 50টা থাকবে, হ্যাঁ, 30 দিন পর 50টা থাকবে, বাকি 50টা কি হবে? বাকি খরচ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। ডিকে হয়ে যাবে স্যার। মানে ডিকে হয়ে যাবে বলতে তারা অন্য কোনো ম্যাটেরিয়ালে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে, যে ম্যাটেরিয়ালটা রিজেক্টিভ না, ঠিক আছে, অন্য কোনো ম্যাটেরিয়ালে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, তো তার মানে 30 দিন পরে 50টা থাকতেছে, বাকি 30 দিন পরে 25টা থাকতেছে, বাকি 30 দিন পরে 12.5টা থাকতেছে, এরকম একটা অবস্থা। তার মানে চিন্তা করো, প্রথম 50টা তাদের মানে হাফ লাইফ কত, মানে তাদের লাইফ কত, কোনোটা 1 দিন, কোনোটা 2 দিন, কোনোটা 3 দিন, মানে সর্বোচ্চ প্রথম 50টার ক্ষেত্রে 30 দিন তাদের লাইফ। আর দ্বিতীয় 50টা লাইফ কত হবে? তাদের লাইফ হচ্ছে 31, 60 দিন। তাই না? 31 থেকে 60 এর মধ্যে। স্যার এই 100টা অ্যাটম তো একসাথেই থাকে তাই না স্যার? তো 50টা খরচ হয়ে গেলে আর তো 50টা থাকে।
হ্যাঁ। ওই 30 দিনের সাথে কি স্যার পরবর্তী যে 50টা 30 দিন লাগবে ক্ষয় হ্যাঁ, পরবর্তী 50টা থেকে অর্ধেকগুলা 30 দিনে ক্ষয় হয়ে যাবে। তুমি কি আর মানে কি বলতে চাচ্ছিলা একটু বলো তো। হ্যালো, হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছো? উম, জি স্যার। আচ্ছা, কেউ একটা কোশ্চেন করতেছিল, আমার মনে হয় আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছিল। বলো তো কি কোশ্চেন করতেছিল? স্যার কেউ কোনো কোয়েশ্চেন করেনি তো? না, ওই যে একদম। স্যার এমনি স্যার আমি স্যার জিজ্ঞাসা করছিলাম যে স্যার ওই সময়ের হিসাবটা, যে স্যার প্রথম 50টা যেহেতু 30 দিন লাগবে, হ্যাঁ, তাহলে পরবর্তী যে 50টা মানে স্যার পরবর্তীতে যে হাফ ক্ষয় হবে হ্যাঁ, ওটার স্যার সময়টা মানে ওই 30 দিন প্রথম ক্ষয় হয়ে গেছে 30 দিন, পরবর্তীটা ক্ষয় হইতেও লাগবে 30 দিন, তো হ্যাঁ। 30 60 দিন এটা তো স্যার কাউন্ট হচ্ছে না, মানে এটা শুধু প্রথম 50টার ক্ষেত্রে। এটা স্যার একটু ও না, ক্লিয়ার হতে যাচ্ছিলাম আর কি। তুমি দেখো, দেখো তুমি ধরো প্রথম 50টার লাইফ কিন্তু 30 দিন, দ্বিতীয় 25টা মানে প্রথম কিন্তু 50টা ক্ষয় হয়ে যাবে, তারপরে 30 দিনে কি হবে? 25টা ক্ষয় হবে। ওই 25টার লাইফ কিন্তু জি স্যার। আগের 30 দিন আর নতুন 30 দিন, তাই না? 60 দিন টোটাল। বুঝতে পারছো? জি স্যার। স্যার আরেকবার বলবেন স্যার। আচ্ছা, আমি তোমার বলি, ধরো প্রথমে ছিল 100টা, হ্যাঁ, তো 50 দিন গেল, আমার 50টা ক্ষয় হয়ে গেল, তো ওই প্রথম 50টার লাইফ ছিল 30 দিন। আচ্ছা, তারপরে যে 50টা রয়ে গেল, ভালো ভালো 50টা রয়ে গেল, তার মধ্যে 30 দিন পরে আরো 25টা নষ্ট হবে। ওই 25টার লাইফ হচ্ছে কতদিন? আগের 30 আর নতুন করে 30, তার মানে 60 দিন। ও জি স্যার, স্যার আমি এটাই স্যার জানতে চাইছিলাম হ্যাঁ, স্যার, এই যে। এটাই স্যার বুঝতে পারছি। তো তার মানে দেখো, এক এক অ্যাটমের লাইফ কিন্তু এক এক রকম। মানে লাইফ প্রথম মানে 1 নাম্বার অ্যাটম, তার লাইফ হচ্ছে একরকম। 2 নাম্বার অ্যাটম যেটা, লাইফ অফ সেকেন্ড অ্যাটম, তার লাইফ একরকম। লাইফ অফ থার্ড অ্যাটম, তার লাইফ একরকম। এখন আমি যদি এরকম সবগুলা অ্যাটমের লাইফকে যোগ করে, মানে 100 পর্যন্ত সবগুলা যোগ করি, লাইফ অফ 100 অ্যাটম, সবগুলা অ্যাটমের লাইফকে যোগ করে 100 দিয়ে ভাগ করি, তাইলে কি পাবো আমি? তাহলে এই 100টা অ্যাটমের এভারেজ লাইফ পাবো না? জি স্যার। সেটাকে বলা হয় মিন লাইফ। মিন লাইফ মানে হচ্ছে একটা সাবস্টেন্সে যতগুলো অ্যাটম আছে, সবগুলো অ্যাটমের আলাদা আলাদা লাইফকে আমি যদি যোগ করে টোটাল নাম্বার অফ অ্যাটমস দিয়ে যদি ভাগ করি, যেগুলো শুরুতে জি ছিল, স্যার। তাইলে আমি যে জিনিসটা পাবো সেটাকে বলা হয় মিন লাইফ। এই জি মিন স্যার, একটা লাইফ প্রকাশ করা হয় টাউ দ্বারা। টাউ ইজ ইকুয়াল টু 1/λ। ঠিক আছে? টাউ ইজ ইকুয়াল টু 1/λ। একটু আগে আমরা একটা ফর্মুলা পড়লাম, টি হাফ সমান সমান হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। 1/λ সমান সমান যদি টাউ হয়, তাহলে কি টি হাফ সমান সমান 0.693 টাউ। তাহলে মিন লাইফ আর হাফ লাইফের সম্পর্ক হচ্ছে কেমন? হাফ লাইফ সমান সমান 0.693 ইন্টু মিন লাইফ। ক্লিয়ার? বুঝতে পারছো কনসেপ্টটা? জি জি স্যার। স্যার বুঝতে পারছি। যদি এখন বুঝতে পারো, তাহলে আমরা এখন ম্যাথ করব। ম্যাথ যদি বুঝতে পারো, তাহলে বোঝা যাবে যে তোমরা সবই বুঝতে পারছো। আচ্ছা, এই ম্যাথটা দেখো, হাউ লং ডাজ ইট টেক for 60% of a sample of radon to decay where the half-life of radon is 3.82 days? এখানে কি বলছে যে রেডনের হাফ লাইফ হচ্ছে 3.82 ডেজ। তাহলে এই রেডনের 60% ডিকে হইতে কত সময় লাগবে? হাফ লাইফ দেওয়া আছে,
আমার বের করতে হবে যে 60% ডিকে হতে কত সময় লাগবে। এখন আমরা যে ফর্মুলাগুলো পড়ছি সেখানে কি কোথাও এরকম ছিল যে এত পার্সেন্ট ডিকে হইতে কাহিনী কি? সব জায়গায় কিন্তু ছিল যে মানে এত পার্সেন্ট ভালো থাকতে কাহিনী কি, সেরকম ছিল না? জি স্যার। সব জায়গায় যদি ভালো থাকার কাহিনী থাকে তাহলে আমার বুঝতে হবে যে 60% ডিকে হইতে যে সময় লাগবে, এর মানে তো এই কথাই যে 40% ভালো থাকতে কত সময় লাগবে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো যদি তাই থাকে তাহলে ম্যাথটা কেমন হবে? আচ্ছা, আমি একটা ম্যাথ করে দেই, মনে হয় বাকিগুলো তোমরা করতে পারবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে এটাও ড্রাগনের মেবি করা যাবে। এখানে বলা হয়েছে ড্রাগনের হাফ লাইফ হচ্ছে 3.82 ডেজ। আমাদের বলছে যে 60% ডিকে হইতে কত সময় লাগবে সেটা বের করতে। তো 60% ডিকে হইতে যে সময় লাগবে তার মানে হচ্ছে যে 40% ভালো থাকবে। আমাদের যে ফর্মুলা সেই ফর্মুলা কি? n is equal to n naught e to the power minus lambda t। তো এখন খেয়াল করে দেখো যে এই n naught হচ্ছে আমার ইনিশিয়ালি কত ছিল, আর n হচ্ছে আমার কতটুকু ভালো আছে। তার মানে ভালো আছে কথা বলা হয়েছে কত পার্সেন্ট? 40%। তার মানে 40% ভালো আছে। 40% ভালো আছে কার? ইনিশিয়াল যা ছিল সেটা। ইনিশিয়ালের 40% ভালো আছে। তার মানে n এর মান হচ্ছে কত? n সমান সমান n নট ইনটু 40%। মানে ইনিশিয়াল যত ছিল তার 40%। তাহলে n সমান সমান হচ্ছে 40% n নট সমান সমান n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t। আচ্ছা, আমার নেটওয়ার্কে বেশি প্রবলেম করতেছে? জি স্যার। মানে তোমরা কি দেখতে পাও বোর্ডটা? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখা যাচ্ছে স্যার, সমস্যা তো দেখলাম। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখো এখানে আমি n নট কাটতে পারি, তাহলে থাকতেছে কি 40%। 40% মানে কি? 40 ডিভাইডেড বাই 100 মাইনাস ল্যামডা টি। এখন কাহিনী হচ্ছে এই ল্যামডার মান তো আমরা জানি না, তাহলে ল্যামডা কই পাবো? আমরা জানি যে টি হাফ সমান সমান 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা সমান সমান কি হবে? 0.693 টি হাফ, 0.693 divided by 3.82। এটার মান আসে কত? এটা আসে হচ্ছে 0.18। 0.18। তাহলে এই জিনিসটা আমরা যদি এখানে বসাই ল্যামডার মান, তাহলে তো টি এর মানটা পেয়ে যাবো। আচ্ছা, তাহলে 0.4 ই মাইনাস 0.18 টি। আচ্ছা, আমি যদি লন নিয়ে আসি কি হবে? লন 0.4 মাইনাস 0.18 টি। টি সমান সমান হবে লন 0.4 মাইনাস 0.1। তো এটা ক্যালকুলেট করলে আমি হচ্ছে রেজাল্টটা পেয়ে যাব। তো তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে মোস্ট প্রবাবলি এটা রেজাল্ট আসবে 5.06। স্যার 5.06 ডে স্যার। হ্যাঁ, দিন তো 5.06। হ্যাঁ, ডে। সো এই ম্যাথটাতে কনফিউশন আছে কারো?
না স্যার, বুঝতে পেরেছি স্যার। যদি এটা বুঝতে পারো তাহলে আমার মনে হয় বাকি সবগুলা ম্যাথই আমার মনে হয় তোমরা করতে পারবা। এই যে ফার্স্টে যে টেবিলটার মতো দেখালেন স্যার, ওখান থেকে কি ভাইবা থাকতে পারে? হ্যাঁ, ভাইভাতে থাকতে পারে। আচ্ছা, এই 2 নাম্বার ম্যাথটা দেখো। 2 নাম্বার ম্যাথে বলছে the half life of a rejective atom is 30 days. প্রথমে বলছে ক্যালকুলেট the radiactive decay constant, এটা একটা বলছে। 2 নাম্বারটা বলছে calculate the time taken for 4/5 of the original number of atoms to disintegrate. বলছে যে অরিজিনাল নাম্বার অফ অ্যাটমস এর 5/4 ভাগ ডিসইন্টিগ্রেট হইতে বা ডিকে হইতে 4/5 ডিকে হইতে কত সময় লাগছে। আরেকটা বলছে দ্য টাইম টেকেন ফর 3/4 of the original number of atoms to remain unchanged. বলা হয়েছে অরিজিনাল নাম্বার অফ অ্যাটমের 4/3 আনচেঞ্জ অবস্থায় যদি থাকে তাহলে সেইটুকুর জন্য কত সময় লাগবে। এই টাইপের ছোট ছোট ম্যাথ কিন্তু ভাইভাতে জিজ্ঞেসও করবো। বুঝতে পারছো? ধরো বললাম যে একটা রিজেক্টিভ অ্যাটমের হাফ লাইফ হচ্ছে 30 দিন। তোমার কাছে ইনিশিয়ালি হয়তো 10 গ্রাম রিজেক্টিভ অ্যাটম ছিল, তাইলে 60 দিন পরে তোমার কাছে কত গ্রাম থাকবে? ঠিক আছে? স্যার যে 2 নাম্বার প্রবলেমের এটা হ্যাঁ, 2 নাম্বার মানে আমি এই টাইপের ছোট ছোট প্রবলেম যেগুলা মুখে মুখে করা যায় সেগুলা ভাইভাতেও জিজ্ঞেস করতে পারি, সেটা বললাম। আর স্যার আমাদের মিড টার্মের পরে যে যেগুলো পড়ানো হইতেছে এগুলো থেকে তো ভাবে আসবে তাই না? হ্যাঁ, এগুলো থেকেই আসবে। আমাকে কেউ একজন একটু বলো 2 আর 3 এই দুইটা ম্যাথের মধ্যে মানে নাম্বার ছাড়া আরেকটা জায়গায় ডিফারেন্স আছে, সেটা কি? 2 নাম্বার আর 3 নাম্বার ম্যাথের মধ্যে এক জায়গায় আছে 4/5 আর এক জায়গায় আছে 3/4। সো এটা বাদে আর কোন জায়গায় ডিফারেন্স আছে? আর একটা হচ্ছে টাইম টেকেন, আর একটা টাইম ফর, আর হচ্ছে স্যার এটা হচ্ছে গিয়া ডিসইন্টিগ্রেট, আর এটা হচ্ছে আনচেঞ্জড। হ্যাঁ, ডিসইন্টিগ্রেট আর একটা হচ্ছে আনচেঞ্জ। মানে একটাতে বলা হয়েছে যে এত অংশ ক্ষয় হয়ে যাইতে কত সময় লাগবে, আর একটাতে বলছে যে এত অংশ আনচেঞ্জ অবস্থায় রাখতে বা থাকতে কত সময় লাগবে। এখন আমাকে বলো যে মানে কি পার্থক্য, ম্যাথ করার সময় কি পার্থক্যটুকু আছে এই দুটার মধ্যে? যে স্যার একটা আমি 3 নাম্বার যে কোশ্চেনটা আছে আনচেঞ্জ, তাহলে যেহেতু স্যার এটা চেঞ্জ হতে স্যার 30 দিন টাইম লাগে, তাহলে স্যার 29 দিন পর্যন্ত স্যার এটা আনচেঞ্জ থাকবে? না, এরকম তো কিছু না। আচ্ছা, এই স্যার দুটো এখানে n এর মানে 4/5 আর 3 নাম্বার আছে 3/4, এটা নিয়েই তো স্যার কাজটা করতে হবে। হ্যাঁ, এইটা তো আছে, এইটুকু পার্থক্য আছে। আরেকটা পার্থক্য আছে। আরেকটা পার্থক্য কি, দেখো সব জায়গায় আমরা অঙ্ক করার সময় কিন্তু একটা কথা বলছিলাম যে সব জায়গায় এই যে আমাদের যে ফর্মুলাটা কি, যে n ইজ ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখানে n নট হচ্ছে ইনিশিয়াল কতটুকু ছিল, আর n হচ্ছে আমার কতটুকু আনচেঞ্জড অবস্থায় আছে। কোন জায়গায় কি ডিসইন্টিগ্রেটের সংখ্যা লেখা কথা আছে ফর্মুলাতে? নাই কিন্তু। না স্যার নাই। না, কোনো জায়গায় ডিসইন্টিগ্রেশনের কথা নাই। তার মানে আমি যখন এটার ক্ষেত্রে n এর মান বের করব, n হবে কি, n হবে 1 মাইনাস 4/5, তাই না? স্যার আপনার কথা স্যার বুঝতে পারছি। আগে আচ্ছা, প্রথম এই সেকেন্ডটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কতটুকু ভালো আছে। 4/5 অংশ যদি ডিকে হয়ে যায় তাহলে ভালো থাকবে কতটুকু? 1 মাইনাস 4/5, তার মানে 1/5 অংশ ভালো থাকবে। সো এখানে n এর মান হচ্ছে 1/5। আর 3 নাম্বারের ক্ষেত্রে n এর জন্য কিন্তু মানে এই যে 1 মাইনাস কিছু করা লাগবে না, কারণ এখানে
3/4 আনচেঞ্জ অবস্থায় থাকতে কত সময় লাগবে সেটা চাইছে, তার মানে 3/4ই হচ্ছে আমার n এর মান। কি বুঝতে পারছো? স্যার 2 নাম্বারটা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা 2 নম্বরের স্যার ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এখানে বলা আছে যে 4/5 অংশ ডিসইন্টিগ্রেট হইতে কত সময় লাগছে। তার মানে কি 4/5 অংশ যদি ডিসইন্টিগ্রেট হয়ে যায়, ধরো তোমার কাছে 5টা আম আছে, 5টা আমের মধ্যে 4টা আম নষ্ট হয়ে যাইতে কত সময় লাগছে, বা হ্যাঁ 5টা আম 4টা আম নষ্ট হইতে কত সময় লাগছে সেটা যদি বলে, তাহলে মানে 4টা আম যখন নষ্ট হয়ে গেছে তখন ভালো আছে কয়টা? একটা। একটা। এই জন্যই যে আমার এটা বিয়োগ করা লাগছে। এখানে যেহেতু ভগ্নাংশ, ভগ্নাংশের জন্য কি হয়েছে 1 থেকে বিয়োগ হয়েছে, 1 থেকে 4/5 বিয়োগ হয়েছে। জি স্যার, বুঝতে পারছি। তো এই ম্যাথে কিন্তু এই জিনিসটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে এখানে ডিসইন্টিগ্রেটের কথা বলা আছে নাকি এখানে আনচেঞ্জ এর কথা বলা আছে। যদি তুমি আনচেঞ্জ যেটা আছে সেটার ক্ষেত্রে 1 - 3/4 করো তাহলে কিন্তু ম্যাথ হবে না। আবার ডিসইন্টিগ্রেটের ক্ষেত্রে যদি n এর সমান সমান 4/5 বসায় দাও তাহলেও কিন্তু ম্যাথ হবে না। ম্যাথ খুবই সহজ, কিন্তু বুঝতে হবে যে এখানে কোনটা চাইছে। হ্যাঁ এখন বলো তোমাদের কি অবস্থা, আমি তো কথা বলতে বলতে আমার মানে বলার অবস্থা খারাপ।